মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যা, প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত, ফুসফুস বের হয়েছিল মেজো মেয়ের। একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের শোক প্রকাশ। জুলাই যোদ্ধাদের চেয়ে মুক্তিযোদ্ধা ভাতা বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের। মসজিদে চেয়ার টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা, মুসল্লিদের ক্ষোভ। এবং সর্বশেষ জানাবো চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যা, প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত, ফুসফুস বের হয়েছিল মেজো মেয়ের। লক্ষ্মীপুরের রায়পুরে একটি আবাসিক ভবনে প্রবেশ করে মা ও তার 3 মেয়ে কন্যাকে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতদের প্রত্যেকের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ও মারাত্মক আঘাতের চিহ্ন ছিল বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। হামলায় এক মেয়ের শারীরিক অবস্থা এতটাই ক্ষতবিক্ষত হয়েছিল যে তার ফুসফুস পর্যন্ত বাইরে বেরিয়ে আসে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত ও ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ঘাতক যুবকেরও মৃত্যু হয়েছে। রায়পুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর বাহারুল আলম জানান, ঘটনার পর আহত অবস্থায় 5 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। নিহত শাহিনুর ও তার 3 কন্যা সন্তানের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। বিশেষ করে মেজো মেয়ে ইকরার আঘাত ছিল অত্যন্ত বিভীষিকাময়, তার ফুসফুস পর্যন্ত বাইরে থেকে দৃশ্যমান হচ্ছিল। চিকিৎসা কর্মকর্তা আরও জানান, হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা প্রথমে শাহিনুর বেগম, তার বড় মেয়ে সায়মা এবং ছোট মেয়ে শিপাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর ও আশঙ্কাজনক অবস্থায় মেজো মেয়ে ইকরাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে ঘটনার প্রায় 6 ঘন্টা পর ঢাকায় পৌঁছানোর পূর্বে প্রতিমধ্যেই সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। এছাড়া ঘাতক অন্তর মজুমদারের মাথায়ও ধারালো অস্ত্রের গুরুতর আঘাত ছিল। তাকে সদর হাসপাতালে স্থানান্তরের পর সেখানে তার মৃত্যু ঘটে। ভয়াবহ এই হত্যাকাণ্ডের বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক জানান, ঘাতক অন্তর মজুমদার পূর্বে প্রায় 1.5 বছর ওই একই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। আনুমানিক 7 থেকে 8 মাস আগে সে সেখান থেকে বাসা পরিবর্তন করে চলে যায়। পূর্ব পরিচিত হওয়ার সুবাদে সে অনায়াসে বাসায় প্রবেশ করে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার সুনির্দিষ্ট কোনো কারণ এখন উদ্ঘাটিত হয়নি। পুরো ঘটনাটির রহস্য উন্মোচনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানিয়েছেন, নিহতদের মরদেহগুলো বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে স্বজনরা এলে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে এই ভয়ঙ্কর ও আকস্মিক ট্র্যাজেডিতে পরিবারের একমাত্র বেঁচে থাকা সদস্য ছেলে সিফাত তার মা ও 3 বোনকে একসাথে হারিয়ে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তার এই গভীর শোক আহাজারিতে পুরো এলাকায় চরম শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের শোক প্রকাশ। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন এলাকায় একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছে জামায়াত ইসলামী। বিবৃতিতে গোলাম পরোয়ার বলেন, আজ 25শে জুন সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা সংলগ্ন এলাকায় সংঘটিত মর্মান্তিক ও হৃদয় বিতরক হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ব্যথিত। একটি ভাড়া বাসায় প্রবেশ করে মা শাহিনুর বেগম এবং তার 3 নিষ্পাপ কন্যা সায়মা আক্তার, ইকরা বেগম ও শিপা আক্তারকে যেভাবে নির্মম পাশবিক ও রক্তাক্ত কায়দায় হত্যা করা হয়েছে তা মানবতার বিবেককে নাড়া দিয়েছে এবং সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে। তিনি বলেন, একজন মায়ের সঙ্গে তার 3 কন্যার নিথর দেহ পড়ে থাকা দৃশ্য বিবেকবান মানুষের হৃদয়ে বিদীর্ণ করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো একটি পরিবার এক মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এমন নৃশংস বর্বর হত্যাকাণ্ড সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই বিভীষিকাময় ঘটনায় পুরো রায়পুরবাসী শোকাহত আর দেশের মানুষ গভীর বেদনা ও ক্ষোভে মুহ্যমান। নিষ্পাপ নারী ও শিশুদের ওপর এমন বর্বরোচিত হামলা মানবিক মূল্যবোধের উপর এক জঘন্য আঘাত। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, আমি এই ভয়াবহ ও বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। জুলাই যোদ্ধাদের চেয়ে মুক্তিযোদ্ধা ভাতা বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের।
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য ভাতা নির্ধারণ ঠিক আছে, তবে মুক্তিযোদ্ধাদের ভাতা 1 টাকা হলেও বাড়ানো উচিত। ফজলুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা 20,000 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীকদের ভাতা 5,000 টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সময় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের জন্য মাসিক 20,000 টাকা ও বিভিন্ন শ্রেণীর আহত ব্যক্তিদের জন্য 10,000 থেকে 20,000 টাকা ভাতার প্রস্তাব রাখা হয়েছে। ফজলুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। জুলাইয়ের শহীদ পরিবারকে 20,000 টাকা ভাতা দেওয়া হয়েছে, এটা ঠিক আছে। আহতদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ভাতা রাখা হয়েছে, কিন্তু কোনো কারণে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো সম্মানী ভাতার তুলনা হতে পারে না। যদি হয় তাহলে ভবিষ্যতের খেসারত দিতে হবে। বিএনপির এই সংসদ সদস্য বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় এখনও মুক্তিযুদ্ধের চেতনা গুরুত্বপূর্ণ বিষয়। তার ভাষায়, এখানে যারা বিএনপির এমপি হয়েছেন তাদের 99% শেষ পর্যন্ত বলতে হয়েছে, আমরা শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। তিনি আরও বলেন, তারা বলছে তারা জুলাইয়ের পক্ষে, সৎ নেতৃত্বের পক্ষে, সৎ রাজনীতির পক্ষে। আমি জুলাই যোদ্ধাদের অসম্মান করছি না, কিন্তু মুক্তিযোদ্ধার সঙ্গে কাউকে তুলনা করলে কয়েক বছর পর এর উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। কারণ নাম উল্লেখ না করে ফজলুর রহমান বলেন, তাদের নাটক পছন্দ না, ফুটবল খেলা পছন্দ না। বলা হচ্ছে, ফুটবল খেলা যারা দেখবে তারা কাফের। আর্জেন্টিনার খেলা যারা দেখা যাবে না, ব্রাজিলের খেলা দেখা যাবে না। তারা সমাজকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়, বর্বরতার দিকে নিয়ে যেতে চায়। সংসদে ধর্মীয় সম্প্রীতির বিষয়ে বক্তব্য দেন ফজলুর রহমান। তিনি বলেন, দেশের কোথাও মন্দির নির্মাণ হলে তা নিয়ে অযথা বিরোধ সৃষ্টি করার প্রয়োজন নেই। তার ভাষায়, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যদি মনে করেন কোনো মন্দির বা মূর্তি করা ঠিক না, তাহলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি মনে করি 100টা না 300টা মন্দির বানাক, আমি মুসলমান, আমার কি আসে যায়? আমি তো ওদিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, ওরা তাদের মন্দিরে পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধাকে একসঙ্গে কি আমরা থাকবো না? মসজিদে চেয়ার টেবিল বসিয়ে জামাতের দলীয় সভা, মুসল্লিদের ক্ষোভ। রংপুরের মিঠাপুকুর উপজেলায় ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে চেয়ার টেবিল বসিয়ে জামাত ইসলামীর দলীয় সভা করায় এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মসজিদের পবিত্রতা শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ তুলে সাধারণ মুসল্লিরা এই ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন। ঘটনাটি গত 23শে জুন মাগরিবের নামাজের পর ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন জামাত ইসলামীর উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা মসজিদের ভেতরে চেয়ার টেবিল নিয়ে প্রবেশ করেন এবং সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করেন। ওই সভা থেকে ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোহর বাদশার নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল। এ সময় জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মসজিদের ভেতরে দলীয় সভায় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা জন্ম দেয়। নেটিজেনদের অনেকেই মসজিদকে পার্টি অফিস হিসেবে ব্যবহারের চেষ্টার অভিযোগে তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ফেসবুক ব্যবহার করে বিষয়টিকে ইসলামের নামে ভণ্ডামি বলে মন্তব্য করেছেন। স্থানীয় বাসিন্দা নয়ন এ প্রসঙ্গে বলেন, মসজিদের আদব লঙ্ঘন করে দলীয় প্রোগ্রাম করা অত্যন্ত নিন্দনীয় এবং এলাকাবাসীর প্রতিবাদ জানাচ্ছেন। মুফতি মাসুদুর রহমান কাশেমি, যিনি হুলাসুগঞ্জ জামিয়া কুরানিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক, তিনি জানান, রাজনৈতিক প্রোগ্রামে সাধারণ গীবত বা সমালোচনা হয়ে থাকে, যা মসজিদের পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া চেয়ার টেবিল নিয়ে সভা করার মসজিদের সৌন্দর্য ও ভাব গাম্ভীর্য ক্ষুণ্ণ হয়েছে, যা মসজিদের আদব পরিপন্থী। এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা জামায়াত ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল জানান, তারা সাধারণত মসজিদ ভিত্তিক প্রোগ্রাম করলেও এমনটি সচরাচর করেন না। মসজিদটি গ্রাম এলাকায় অবস্থিত এবং ওই সময় লোক সমাগম কম থাকায় সেটি ব্যবহার করা হয়েছিল। তিনি আরও বলেন, ইসলামের দৃষ্টিতে মসজিদ সংসদ হলেও মানুষ এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না। বিষয়টি নিয়ে সমালোচনা আমি নিজেও দেখেছি। সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, তাই ভবিষ্যতে আমরা এই বিষয়ে সতর্ক থাকব। চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন আগেই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের 4 দিনের চীন সফরের শেষ দিনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এর সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও সুসংহত করতে ইতিবাচক ফলাফল অর্জনের প্রত্যাশা রয়েছে। এর আগে বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়ারেংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সরকার আশাবাদী। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে 28 সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।